আমি ওর কান্নাতে থমেরে দাঁড়িয়ে রইলাম। আয়াস গম্ভীর গলায় বললেন, ওকে আগে ঘরে নিয়ে যাও। ও ভয় পেয়ে আছে। কেন? ভয় পেয়ে আছে কেন? কি হয়েছে? কেউ কিছু তো বলবে। আপনি তো কিছু বলুন। অস্থির গলায় কথাটা বললাম আমি। আয়াস আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, যা হয়েছে তারিন তোমাকে বলবে, এত অস্থির হতে হবে না। আরও খারাপ কিছু হতে পারত। তুমি আগে ওকে ঘরে নিয়ে যাও। আমি তারিনের দিকে তাকালাম। কাঁদতে কাঁদতে অলরেডি ওর চোখমুখ লাল হয়ে গিয়েছে। ওর হাত ধরে ঘরে নিয়ে গেলাম আমি। ঘরে নিয়ে এসে বেডে বসিয়ে দিলাম ওকে। তারপর মগ থেকে গ্লাসে পানি ঢেলে ওর দিকে এগিয়ে দিয়ে ইশারাতে ওকে গ্লাস নিতে বললাম। ও গ্লাসের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে নিয়ে পানি খেয়ে নিল। আমি তারিনের হাত ধরে শান্ত হয়ে বললাম, কি হয়েছে তোর? বল আমায়। কাঁদছিস কেন? তারিন দুর্বল কণ্ঠে বলল, তুই ঠিকই বলতিস রে, আমাকে ভাবনা চিন্তা করা উচিত ছিল ওই অভিষেককে ভালোবাসার আগে। আমি ওকে ঠিক করে চিনতে পারিনি। ওর এই ভালো মানুষের পেছনে কত বড় নোংরা মন মানসিকতা লুকিয়ে আছে। কেন? কি করেছে অভিষেক তোর সাথে? তারিন একটা ঢক গিলে ভয় ভয় বলতে শুরু করল। আজ সকালে হঠাৎ অভিষেক আমায় ফোন দিয়ে বলল ও নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে। আমি অনেক খুশি মনে সেজেগুজে এক্সাইটেড হয়ে বের হলাম বাড়ি থেকে। ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাচ্ছিলাম, তাই মনে অন্যরকম একটা অনুভূতি জেগে উঠছিল। তবে ভাবিনি ও আমাকে ঘুরতে যাওয়ার নাম করে অন্য কোথাও নিয়ে যাবে। ও আমাকে একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে বন্দি করে দিল। চিৎকার করলাম, কান্নাকাটি করলাম, মিনতি করলাম আমায় ছেড়ে দিতে। ও তখন আমায় বলল ওর নাকি আনিশাকে, মানে তোকে চাই। তোকে পেলে ও আমাকে ছেড়ে দেবে নয়তো। আমি দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে বললাম, নয়তো কি? নয়তো ওর কিছু আমেরিকান ফ্রেন্ডকে দিয়ে আমার মান সম্মান আর ইজ্জত কেড়ে নেবে। তখন যেন মনে হয়েছিলাম আমার সামনেই আমার সাজানো গোছানো পৃথিবী ধ্বংস হয়ে গেল, ফুপিয়ে কেঁদে। তারপর আমার সামনেই তোর নম্বরে ডায়াল করে অভিষেক। কিন্তু ভাগ্যক্রমে জিজু কলটা ধরে। তারপর অভিষেক ফোনে জিজুকে তুই ভেবে থ্রেট দেয়। বলে যে আগামী 10 ঘন্টার মধ্যে তুই যদি নিজে থেকে ওর সামনে না ধরা দিস তবে আমাকে নাকি ওর ফ্রেন্ডদের সামনে ফেলে দেবে। তারপর আমাকে মেরে ফেলবে। ভেবে নিয়েছিলাম হয়তো এটাই জীবনের লাস্ট দিন। আস্তে আস্তে 9.5 ঘন্টা পেরিয়ে গেল। তুই এলি না। হঠাৎই অভিষেক ওর জানোয়ার বন্ধুগুলোকে আমার সামনে দাঁড় করালো। ওদের নোংরা কথাবার্তা শুনে লজ্জায় কুকিয়ে গিয়েছিলাম আমি। হঠাৎই পুলিশের গাড়ির শব্দ পেয়ে সবাই পালাতে নেয়, তখনই আয়াস জিজু আসে, আমাকে মুক্ত করে। আর ওই অভিষেককে আয়াস জিজু পুলিশের সামনে খুব খারাপভাবে মেরেছে। রক্তারক্তি অবস্থা হয়ে গিয়েছিল। পুলিশ থামাতে গিয়েও পারেনি। শেষমেশ কোনোমতে দুজনকে থামিয়ে পুলিশ অভিষেককে নিয়ে গেছে। আজ যদি জিজু না থাকত তাহলে হয়তো এতক্ষণে সব শেষ হয়ে যেতে আমার। এতক্ষণ তারিনের কথা শুনে আমি হতভম্ব হয়ে রইলাম। আমার অগোচরে এত ঘটনা ঘটে গেল, অথচ আয়াস আমাকে কিছুই জানালেন না। তারিনের কথাগুলো শুনে এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্যই মেয়েটা আজ এত হ্যারাজ হল। মুখটা ভার হয়ে এলো আমার। এক মনে তারিনের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আমি ভার মুখখানা দেখে তারিন আমার গাল টেনে বলল, কি হলো তোর? এভাবে মুখ ভার করে ফেললি যে? আমি অনুনয়ের চোখে তাকিয়ে তারিনকে বললাম, সব আমার জন্য হলো। আমার জন্য তোর সম্মান আর জীবন দুটোই খোয়াতে বসেছিলি। এর জন্য সরি খুব ছোট একটা শব্দ।
তাই সরি বলে তোকে ছোট করব না। যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। এভাবে কেন বলছিস আনিশা? দোষ আমারও ছিল। না জেনেই ওই অভিষেক নামক নোংরা মানুষটাকে ভালোবেসেছিলাম আমি। বুঝিনি যে ও কখনোই আমায় ভালোবাসেনি। ও অন্যকে পাওয়ার জন্য আমায় ব্যবহার করেছে। তুই বলেছিলি সাবধান হতে, কিন্তু হইনি আমি। বেশিরভাগ দোষ আমার। শুধু শুধু নিজেকে দোষারোপ করিস না। আমি মুচকি হেসে বললাম, তবুও। যাক, বাদ দে। সারাদিন কিছু খেয়েছিস? নাকি ওই জানোয়ার তোকে কিছু খেতেই দেয়নি? আমি তোর জন্য খাবার আনি, বসো। আর উনি কোথায় গেলেন দেখে আসি। কথাটা বলে উঠতে লাগলাম আমি। তারিন আমার হাত টেনে বসিয়ে দিল। আর সরু চোখে তাকিয়ে বলল, উফফা, খাওয়া দাওয়া পরেও হবে। আর জিজু আছে। হারিয়ে যায়নি তোর কাছ থেকে। এখন আমাকে বল, বিয়ে কবে করলি? কিভাবে এত তাড়াতাড়ি? বিয়ের কথা শুনে আমার মুখটা শুকনো হয়ে এলো। গতকালকের কথা মনে হতেই শিউরে উঠলাম ভয়। তারিন আমাকে ধাক্কা দিয়ে বলল, বল না, কাহিনী কি? একটু শেয়ার কর তোদের বিয়ের ঘটনা। আমি আনমনা হয়ে ফ্লোরের দিকে তাকালাম। কালকের কথা মনে পড়তে থাকলো একটু একটু করে। ফ্ল্যাশব্যাক। আমাকে জোর করে নিজের বাড়িতে নিয়ে এসে তার রুমে ছুঁড়ে মারলেন আয়াস। আমি উনার দিকে তাকিয়ে উঠে গিয়ে বললাম, আমি আমার বাড়িতে আর এক মুহূর্তও থাকতে চাই না। সরুন, যেতে দিন আমাকে। আয়াস আমার গাল টেনে ধরে বললেন, আমার কাছেই থাকতে হবে তোকে, তাও সারা জীবন। এই কথাটা মাথায় ঢুকিয়ে নে। আমি আমার গাল থেকে উনার হাত ছাড়াতে ছাড়াতে ঘৃণিত গলায় বলে উঠলাম, আপনার কোনো অধিকার নেই আমাকে ধরে বেঁধে রাখার, মি আয়াস রায়হান আহান। সো লেট মি গো। আমার কথা যেন মাথায় আগুন ধরিয়ে দিল উনার। উনি আমাকে ধাক্কা দিয়ে দেয়ালে ঠেকিয়ে দিলেন। তারপর আমার কাছে এসে দাঁতে দাঁত চেপে বললেন, অধিকার নেই বলছিস? তো ওকে, আজ থেকে আমি সেই অধিকার বানিয়ে দেব। তুই শুধুই আমার। তোকে আমার সম্পত্তি বানিয়ে নেব আমি, বুঝেছিস? তারপর তো বলতে পারবি না যে তোর প্রতি আমার অধিকার নেই। আমি উনার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে রইলাম। উৎসুক গলায় বললাম, মানে? আজ কিছুক্ষণ পর তোর আর আমার বিয়ে হবে? আয়াসের কথা চমকে গেলাম আমি। চোখ বড় বড় করে বললাম, অসম্ভব। আমি কখনো বিয়ে করব না আপনাকে। আয়াস চোখ গরম করে বললেন, সেটা তো পরে দেখা যাবে, আগে কাজই লাগবে। আমার চেনা জানা অনেকেই আছে এখানে। কাজীও আছে। এখন শুধু উনাকে ডেকে আনার অপেক্ষায়। এখন শাড়ি খোল। কথাটা বলে আমার ছেঁড়া শাড়িতে হাত দিল আয়াস। আমি উনার হাত ঝটকা মেরে সরিয়ে বললাম, না। তারপর হনহন করে নিজের আলমারিতে খুলে জামাকাপড় উল্টপালট করে একটা লাল রঙের শাড়ি আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এই নে। এখন মার্কেট করে বেনারসি কেনার সময় নেই। তোকে আমার এই মুহূর্তে চাই। তাই এটা পরে নে। আমি কিছুক্ষণ পর আসছি। এই বলে বাইরে পা রাখতেই আমি চিৎকার করে কান্নামাখা গলায় বললাম, পরব না আমি কোনো শাড়ি। করব না আমি বিয়ে। উনি ঘাড় ঘুরিয়ে আমার দিকে চোখ রাঙিয়ে বললেন, শাড়ি পরা চাই। এসে যেন তোকে রেডি দেখি। আর বিয়ে তোকে করতেই হবে, নয়তো। নয়তো কি? তোর বাপি মানে আমার হবু শ্বশুরমশাইয়ের একটা বিজনেস আছে না? সেটা যদি হুট করে লস খেয়ে বন্ধ হয়ে যায়, ব্যাপারটা কেমন লাগবে? আমি আয়াসের কথা শুনে আঁতকে উঠলাম।
ভয় ভয় বললাম, না না না, এটা করবেন না, আপনি করতে পারেন না, এত নিচে নামবেন না, বিজনেস বন্ধ হয়ে গেলে বাপির চিন্তা বেড়ে যাবে, আর বাপির হাই ব্লাড প্রেশার, যদি কিছু হয়ে যায়। না না, আপনি এমন করবেন না। আয়াস একটা বাঁকা হাসি দিয়ে বললেন। আয়াস তার নিশাপাখিকে পাওয়ার জন্য সব করতে পারে। এখন কি করবি ভেবে দেখ। আর শাড়ি পরবি, নয়তো এসে আমি পরিয়ে দেব। ব্যাপারটা নিশ্চয় ভালো হবে না। বলেই ওপাশ থেকে দরজা লাগিয়ে চলে গেলেন আয়াস। আমি ধপ করে বসে পড়লাম। আর উপায় না পেয়ে হু হু করে কাঁদতে শুরু করলাম। প্রায় 2 ঘন্টা পর ফিরে এলেন আয়াস। দরজা খুলে আমাকে লাল শাড়ি পরা দেখে খানিকটা খুশিই হলেন যেন। আমার সামনে এসে দাঁড়িয়ে কপালে চুমু দিয়ে বললেন, মায়াবিনীর মায়া আরও বেড়ে গিয়েছে, কিন্তু একটু কমতি আছে তোমার সাজে। উনার কথায় কোনো হেলদোল দেখালাম না আমি। ইচ্ছে করছে না উনার সাথে কথা বলতে। তবে একটা জায়গায় আমি বেশ কৌতূহলী। কিছুক্ষণ আগেই উনি কতটা রেগেছিলেন আর এখন এত শান্ত। এত তাড়াতাড়ি একজন মানুষের আচরণ কি করে চেঞ্জ হয়ে যায় কি করে? উনি চিরুনি নিয়ে এসে ভালো করে চুল বেঁধে দিলেন। তারপর কপালে কালো টিপ আর লিপস্টিক দিয়ে দিলেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, যেন আজই উনার সাজিয়ে দেওয়া একটা পুতুল মাত্র। উনি কোট আর প্যান্ট ছেড়ে লাল রঙের পাঞ্জাবি পরে নিলেন। আমি উনার দিকে এক নজর তাকালাম। বেশ লাগছে উনাকে। সাথে সাথে চোখ সরিয়ে নিলাম আমি। উনি আমার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বললেন, নিচে কাজী আর লইয়ার এসেছেন, বেশি সময় নেই। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। উনি আমার হাত শক্ত করে ধরে নিয়ে গেলেন নিচে। প্রথমে আইনিভাবে বিয়ে হলো আমাদের। কাগজে সই করতে চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কাপা কাপা হাতে সই করলাম কাগজে। অতঃপর কাজীর সাহায্যেও ধর্মীয়ভাবে একত্র হয়ে গেলাম আমরা। আয়াসের দিকে তাকাতেই উনি আমার দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকালেন। গতকালকের সব কথা বলে তারিনের দিকে তাকালাম আমি। তারিন আমার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে আছে। ও আমার একটা হাত ধরে এক গাল হেসে বলল, মানছি জিজু একটু বেশি তাড়াহুড়ো করেছে। তোর মা বাবা উনার মা বাবার মতো নিয়ে বিয়ে করে ফেলেছেন, কিন্তু তুইও তো উনার ভালোবাসা বুঝিসনি। একটা কথা কি জানিস? অনেক ভাগ্য করে এত ভালো হাজবেন্ড পেয়েছিস, যে তোকে অনেক ভালোবাসে। তারিনের কথায় ওর দিকে হা করে তাকালাম। ও আমায় বলল, অবাক হচ্ছিস তাই না? এটা ভেবে যে জিজুর নামে সব না জেনেই এই কথা বলছি। তারিনের কথায় আমি দ্রুত মাথা নাড়ালাম। ও আমার হাত ছেড়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, আসলে গাড়িতে আসতে আসতে আয়াস জিজুর মুখ থেকে সবই শুনেছি আমি। আসলে উনার ভালোবাসাটা একটু ভিন্ন, সবার চাইতে আলাদা। তোকে নিয়ে একটু বেশি পজেসিভ, তাই এমন ব্যবহার করেন। তবে সত্যিই তোকে উনি নিজের প্রাণপ্রিয়ভাবে ভালোবাসেন। তোকে ছাড়া যেন জিজু অসহায়। তুই ওকে ঘৃণা করিস। উনি আমাকে এই কথা বলেছেন। কথাটা বলার সময় উনার কণ্ঠে ছিল এক রাশ দুঃখ, যা ছিল নিজের মনে লুকানো। তারিনের কথার জবাবে স্তব্ধ হয়ে রইলাম আমি। আসলে কিছুই বলার নেই আমার। বারবার শুধু মনে হচ্ছে, তাহলে উনি আমাকে এত ভালোবাসেন? তারিন জানালার কাছে গিয়ে দাঁড়াল। আকাশে থাকা ঝকমকে তারাগুলোর দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, জানি কথাটা তোর কাছে অদ্ভুত মনে হবে, তাও বলছি, জিজুকে একটু ভালোবাসার চেষ্টা করতে পারিস। তাহলে দেখবি জিজুর পাগলামিকে তুই নিজেই পাল্টে ফেলেছিস। তারিনের কথায় আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম।
ওর কথায় জবাব দেওয়ার মতো কোনো শব্দ আমার কাছে নেই। যেন জগতের এত শব্দ তারিনের কথাগুলোকে হার মানিয়ে দেবে। হঠাৎ আয়াসের কণ্ঠ পেয়ে আমি আর তারিন দরজার দিকে তাকালাম। আয়াস রুমে ঢুকতে ঢুকতে বলল, এতক্ষণ কি গল্প করছিলে দুই বান্ধবী? গল্পের ভাণ্ডার নিয়ে বসেছ, অথচ খেয়াল করেছ আনিশা, তারিন এখনো ফ্রেশ হয়নি। আমি আমতা আমতা করে বললাম, গল্পের মাঝে খেয়াল ছিল না। আপনি ফ্রেশ হয়েছেন? হুমম, অন্য ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়েছি। তারিন মনে হয় টায়ার্ড। আনিশা, এক কাজ করো, তুমি আগে যেই রুমে থাকতে ওই রুমে নিয়ে যাও, গম্ভীর গলায় বললেন আয়াস। তারিন মুখ টিপে হেসে বলল, জিজু, আমার মোটেও ফ্রেশ হওয়ার তাড়াহুড়োও নেই। আপনারই মনে হয় আপনার বউয়ের সাথে একা সময় কাটানোর তাড়া আছে, তাই আমায় ইনডাইরেক্টলি তাড়িয়ে দিচ্ছেন। তারিনের কথায় আমি চোখ গরম করে মুখে হাত দিয়ে ওকে চুপ থাকতে ইশারা করলাম। কিন্তু আয়াস লজ্জা শরমের মাথা খেয়ে বলে বসলেন, ওহ আচ্ছা, তুমি তাহলে বুঝেই গেলে। আয়াসের কথায় চোখ বেরিয়ে আসার উপক্রম হলো আমার। সাথে সাথে চোখ নামিয়ে নিলাম। লোকটার কথায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হল। তারিন গলা খাকারি দিয়ে বলে উঠল, তো আনিশা, আমাকে রুম দেখিয়ে দিবি না, নাকি এভাবে গাল লাল করে দাঁড়িয়ে থাকবি? আমি তাড়াহুড়ো করে বললাম, হ্যাঁ হ্যাঁ চল দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে তারিনের হাত ধরে গটগট করে বাইরে বেরিয়ে এলাম আমি। ওকে নিজের রুম দেখিয়ে সার্ভেন্টদের খাবার বানাতে বলে আবারও রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। রুমে ঢোকার আগে দরজার কাছে দাঁড়িয়ে মাথা এগিয়ে দিয়ে একটু উকি মারলাম। আয়াস কোথায় সেটা দেখার চেষ্টা করলাম, কিন্তু আমাকে চমকে দিয়ে আমার হাতগুলো ধরে আয়াস নিজের কাছে এনে ফেললেন। আমি ঢক গিলে বললাম, আপনি না ঘরে ছিলেন, বাইরে এলেন কি করে? তুমি যাওয়ার পর আমিও বেরিয়েছিলাম। রুমে আসতেই দেখি তুমি চোরের মতো করে উকি মারছ। কথাটা বলে আমার ঠান্ডা হাত ঠেকিয়ে আস্তে আস্তে কোমরে হাত নিয়ে গিয়ে আমাকে ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরলেন। আমি লোকটার ছোঁয়ায় কাঁপতে কাঁপতে বললাম, আমি মোটেও চোরের মতো উকি মারছিলাম না। তাই? জি অবশ্যই তাই। দেখি আমাকে ছাড়ুন। কথাটা বলে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। তারপর আমার ঘাড়ে চুমু খেয়ে বললেন, উমম, না ছাড়ব কেন? তোমাকে আমি আমার বানিয়েছি। তুমি তো বলেছিলে তোমার ওপর আমার কোনো অধিকার নেই। ব্লা ব্লা ব্লা। এখন তুমি আমার হয়ে গেছ। এখন ছাড়ব না তোমায়, কখনো ছাড়ব না মায়াবিনী। আয়াসের কথায় কোনো জবাব দিলাম না। নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই উনি নিজে থেকেই আমাকে ছেড়ে দিলেন। আমাকে নিজে দিকে ঘুরিয়ে বললেন, শুনলাম সারাদিন কিছু খাওনি? খাইনি তো। আয়াস চোখ গরম করে বললেন, কেন খাওনি? খিদে তুমি সহ্য করতে পারো না, তবুও কেন খাওনি? কি সমস্যা? এই জন্য চোখমুখ শুকিয়ে গেছে তোমার? আমি নাক ফুলিয়ে গড়গড় করে বলতে লাগলাম, কারণ আপনি খাননি, তাই আমিও। বাকিটা বলার আগেই মুখে হাত দিয়ে বসলাম। উনি ভ্রু নাচিয়ে আমার কোমর জড়িয়ে বললেন, পুরোটা বলো। আমি খাইনি, তাই তুমিও খাওনি? আমি মাথা নাড়িয়ে মুখ থেকে হাত সরিয়ে তোতলামি করে বলে উঠলাম, নোনা, আসলে ব্যাপার তেমন না। তো কেমন? ভালোবেসে ফেলছ বুঝি আমাকে? কথাটা বলে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে দিলেন উনি। আমি উনাকে সজোরে ধাক্কা মারতেই পিছিয়ে গেলেন। আমি দৌড়ে রুমে ঢুকে গেলাম আর বললাম, না, এমন কোনো ব্যাপার নেই। আয়াস হু হা করে হেসে আমার দিকে এক নজরে চেয়ে রইলেন।
রাতে ডিনারের পর্ব সেরে সবাই এখন যে যার রুমে। আম্মু একাধারে আমায় কল দিয়ে চলেছিল। আমি পোড়ায় ব্যস্ত নামক মিথ্যে বাহানায় কল কেটে দিয়েছি। সত্যি কারণটা হলো আম্মুর সাথে কথা বলতে গেলে গলা কাঁপবে আমার। আম্মু ঠিক ধরে ফেলবে কোনো কিছু হয়েছে আমার। আম্মুর সাথে কথা বলার সাহস নেই। তাই ফোনে কথা বলিনি ঠিক করে। কেটে দিয়েছি। বেকনিতে দাঁড়িয়ে তারা গুনছি। আজকে তারাগুলো ভীষণভাবে ঝকমক করছে। মাঝে মাঝে লজ্জা নামক অনুভূতি আমার গালে লাল হয়ে ধরা দিচ্ছে। আজকে আয়াস সবার সামনে যা ঘটালেন তাতে লজ্জা পাওয়ারই কথা। সবার সামনে জোর করে এতগুলা খাবার তুলে খাইছেন আমায় আর একাধারে বকে গেছেন। ভাবতেই লজ্জায় কান থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে আমার। খাওয়ার সময় তারিন আয়াসের কাণ্ডাতে মিটিমিটি হেসেছিল। আর ওদিকে প্রত্যেকটা সার্ভেন্ট মুখ টিপে টিপে হেসে গেছেন। ব্যাপারটা আমার কাছে বড়ই লজ্জাজনক। বুঝতে পারছি না লোকটার কি কোনো আক্কেল পর্যন্ত নেই। লজ্জা যে নেই সেটা তো অনেক আগেই জানতাম, কিন্তু আমার তো ঝুড়ি ঝুড়ি লজ্জা আছে। তার কি হবে? ঠান্ডায় একটা পাতলা শাড়ি পরে কি করছো বেকনিতে আনিশা? ঠান্ডা লেগে যাবে। আয়াসের সরু গলায় ঘাড় ঘুরিয়ে এক নজর তাকালাম উনার দিকে। আবারও আকাশের তারা গোনাতে মনোনিবেশ করলাম। মিনিট দুয়েক পর আমার গায়ে একটা শাল জড়িয়ে দিল আয়াস। তারপর আমার পাশে এসে আকাশের দিকে তাকালেন। আকস্মিক গলায় বললেন, কাল টিসি আনতে হবে তোমায় ইউনিভার্সিটি থেকে। কালকের পরের দিনের ফ্লাইটের টিকিট কাটা আছে। সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আমি ভ্রু বাঁকিয়ে বললাম, আমি কি একবারও বলেছি আমি বাংলাদেশে যাব? আমি তো বলেছি যেতে হবে আমার সাথে। আমাদের সাথে তারিনও যাবে। ও এখানে থাকতে চায় না। কিছুটা দৃঢ় গলায় কথাটা বললেন আয়াস। আমি আনমনে হয়ে বললাম, কি করে যাব বাংলাদেশ? কি করে আম্মুবাপিকে এই মুখ দেখাবো বলতে পারেন? আমার বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে নিলেন আয়াস। একটা ছোটখাটো নিঃশ্বাস নিয়ে বললেন, দেখো, যেহেতু বিয়েটা হয়েছে তুমি অস্বীকার করতে পারবে না, আর না পারবে মিথ্যে বলতে। আর সত্যিটাও বলতে পারবো না। বাপি আগের থেকে অসুস্থ হয়ে পড়েছে। ডক্টর বলেছেন আজকাল অতিরিক্ত চিন্তাভাবনা করছে বাপি। তাই সাবধানে থাকতে বলেছে, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। তাই এটা বলতে পারবো না যে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। কথাটা বলে আয়াসের হাত নিজের বাহু থেকে সরিয়ে নিলাম। উনি গম্ভীর গলায় বলে উঠলেন, বাট আনিশা, লিসেন টু মি। আমি মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে এসে এলোমেলো হয়ে বিছানায় শুয়ে পড়লাম। আয়াসের কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। শুধু বারবার মনে হচ্ছে কেন এলেন উনি আমার জীবনে? ভালোই তো ছিলাম। লোকটা এসে এক ঝটকায় জীবনটা এলোমেলো করে দিল। আমার স্বাধীন লাইফ ভেঙে খান খান হয়ে গেল। এখন উনাকে আমি ছাড়তেও পারবো না, কারণ আমি মেয়ে। যা তকমা লাগার আমার ওপর লাগবে। না পারছি রহস্যময় লোকটাকে ভালোবাসতে, আর না পারছি ঘৃণা করতে। কেমন দোটানা সইতে হচ্ছে আমায়। বালিশে মুখ গুজে কথাগুলো ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেলাম আমি। প্রচণ্ড ঠান্ডা লাগাতে রাতে ঘুম ভেঙে যায় আমার। চোখ পাকাতেও কষ্ট হচ্ছে। হালকা চোখ মেলিয়ে দেখলাম গায়ে কম্বল রয়েছে। তার ওপর আয়াস গভীরভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। উনার থেকে সরে যাওয়ার চেষ্টা করলাম। ঠান্ডার চোটে গুটিসুটি মেরে কম্বলের মাঝে মাথা ঢুকিয়ে ঘাপটি মেরে শুয়ে রইলাম। শরীরে গরম কিছু অনুভব করাই নড়েচড়ে ওঠে আয়াস। ঘুমের মাঝেই চোখমুখ শক্ত করে হাতিয়ে বোঝার চেষ্টা করে গরম জিনিসটা কি। বুঝতে না পারায় হালকা চোখ মেলে পাশে দেখার চেষ্টা করতেই ও দেখে আনিশা নেই তার বালিশে।
বালিশ থেকে মাথা নামিয়ে কম্বলের মধ্যে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। শরীর তার অনবরত কেঁপে চলেছে। কিছুটা উত্তেজনা নিয়ে আয়াস আনিশার কপালে হাত ঠেকাতেই ছ্যাঁতো করে ওঠে। আনিশার গালে গলাতেও হাত ছুঁয়ে দেখে সে। আনিশার ধুম জ্বর। শরীরটা বেশ গরম। দেরি না করে হুড়মুড় করে উঠে বসে আয়াস। আনিশার মাথা বালিশে নিয়ে গিয়ে শুয়ে দেয় সে। গা থেকে কম্বল সরিয়ে আনিশার গায়ে জড়িয়ে দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। কাবার্ড থেকে আরও একটা কম্বল বের করে আনিশার ওপর জড়িয়ে দেয় সে। আনিশাকে ডাকতে গিয়েও থেমে গেল সে। জাগলে মেয়েটা জ্বরে আরও কষ্ট পাবে, তাই জাগানো চলবে না। কাবার্ডের ওপর রাখা বর্ষর বক্স হাতে নিয়ে আনিশার পাশে এসে বসল সে। থার্মোমিটারে জ্বর চেক করতেই আটকে উঠল সে। মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো 102 ডিগ্রি। না, এভাবে বসে থাকলে মেয়েটার জ্বর আরও বাড়বে। ওকে কিছু একটা করতে হবে। কয়েক সেকেন্ড থেমে উঠে দাঁড়িয়ে গটগট করে বেরিয়ে এলো সে রুম থেকে। কিছুক্ষণ পর রুমে এসে ঢুকল হাতে একটা মাঝারি বাটি আর রুমাল দিয়ে। বাটিতে রয়েছে ঠান্ডা পানি। আনিশার পাশে বসে পাশের ল্যাম্পশিট টেবিলে বাটিটা রেখে রুমাল ভিজিয়ে হালকা করে চিপে নিল আয়াস। তারপর আনিশার কপালে রুমাল লাগিয়ে দিল সে। আনিশা এখনো জ্বরে কাঁপছে। আয়াস বেশ বুঝতে পারছে পাতলা শাড়ি পরে সারাদিন লাফিয়ে বেড়ায় মেয়েটা। তাতে সব ঠান্ডা ওর গায়ে লেগে জ্বর নামক অসুখটা সৃষ্টি হয়েছে। আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে সে বলে ওঠে, ঠিক হয়ে যাবে নিশা পাখি, কিছু হবে না তোমার। সকাল সকাল ঘুম ভেঙে চোখ মেলতেই চমকে উঠি আমি। আয়াস আমার পাশে মাথায় হাত রেখে বসে বেহুশের মতো বসে বসে ঘুমোচ্ছেন। নিজের কপালে ভেজা কিছু অনুভব করতেই কপালে হাত দিয়ে রুমাল সরিয়ে উনার দিকে এক নজর তাকালাম। আসলে হয়েছিলটা কি রাতে? ব্যাপারটা জানার জন্য একাধারে আয়াসকে ডাকতে থাকলাম আমি, কিন্তু উনি কোনো সাড়া শব্দ দিলেন না। তাই জোরে সোরে চেঁচিয়ে উনাকে ডাক দিতেই ঘুম থেকে হকচকিয়ে উঠে সোজা হয়ে বসে দুর্বল কণ্ঠে বললেন, কি হয়েছে? আমি ভ্রু কুঁচকে বললাম, কি হয়েছে সেটা তো আপনি বলবেন। ভালো করে না ঘুমিয়ে এভাবে বসে বসে ঘুমোচ্ছিলেন কেন? চোখ কচলিয়ে হাই তুলে ঘুম ঘুম গলায় বললেন, জ্বর কমেছে? রাতে তো যেন জ্বর হয়ে বেহুশ হয়ে পড়েছিলে, তাই জলপট্টি দিয়েছি। কথাটা বলে আমার কপালে হাত দিলেন উনি। আমি বড় বড় চোখজোড়া নিয়ে আয়াসের দিকে তাকালাম। উনি আমার দিকে বাঁকা নজরে তাকিয়ে বললেন, এখন কিছুটা কম লাগছে। কথাটা বলে আমার কপাল থেকে হাত সরিয়ে নিলেন উনি। আমি মিনমিন করে বললাম, আপনি কি সারা রাত এভাবে বসেছিলেন? হুমম। আমি না থাকলে কে থাকবে? জ্বরে তো কাঁপছিলে। একটু আগে চোখ লেগে এসেছিল। আমার চোখজোড়া পলকহীনভাবে লোকটার দিকে চেয়ে রইল। এত কেয়ার করছেন কেন উনি? ধন্যবাদ দিতে গিয়েও থেমে গেলাম আমি। উনার মোটেও ধন্যবাদ শব্দটা পছন্দ নয়, একদমই নয়। এই ধন্যবাদ শব্দটা উনাকে অগ্নিমূর্তি করে তুলতে পারে। তাই শব্দটা গলায় মাঝেই আটকে থাকল। থার্মোমিটার এনে আমার জ্বর চেক করে ধীর গলায় উনি বললেন, 100 ডিগ্রিতে নেমে এসেছে। বলেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন উনি। আমি বালিশের সাথে ঠেস লাগিয়ে বসে রইলাম। অতঃপর আমার দিকে চোখ গরম করে কড়া গলায় বললেন, এরপর থেকে যদি এই ঠান্ডায় শুধু এই পাতলা শাড়ি পরে মোটা কাপড় ছাড়া থেকেছ তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ভয় ভয় মাথা নাড়িয়ে উনার কথায় সম্মতি জানালাম। উনি থার্মোমিটার রেখে ওয়াশরুমে ঢুকে গেলেন। সামনে স্যুপ দেখে নাক সিটকাচ্ছি আমি। তার ওপর আবার ভেজিটেবল স্যুপ। সকাল সকাল স্যুপ খাওয়া যায়? মুখ ফুলিয়ে অন্যদিকে বসে আছি।
ওদিকে তারিন স্যুপের বাটি টানিয়ে একবার এদিকে একবার ওদিক যাচ্ছে আসছে, কিন্তু আমাকে খাওয়াতে সক্ষম হচ্ছে না ও। ক্লান্ত হয়ে বসে আমার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, একটু তো খা। সেই কখন থেকে স্যুপ নিয়ে বসে আছি, স্যুপ খাওয়া তো দূর, মুখেও ঠেকাসনি। আমি তিক্ত ভরা গলায় বলে উঠলাম, সকাল সকাল এই ভেজিটেবল স্যুপ খাইয়ে বমি করে দিই, সেটা চাস নাকি? কিন্তু জিজু তো এটাই খাওয়াতে বলল। আমি খাবো না, আর এই খাবার তো নাই। তারিন কিছু বলার আগেই আয়াশরুমে প্রবেশ করে ভার গলায় বললেন, খাবে না মানে? এখনো খাওনি? কথাটা বলে আমার দিকে তেড়ে এলেন উনি। আমি তাতেও কোনো হেলদোল দেখালাম না। আয়াশ তারিনের হাত থেকে স্যুপের বাটি নিয়ে শক্ত গলা বললেন, তুমি যাও ব্রেকফাস্ট করে নাও, আমি ওকে খাওয়াচ্ছি। বলেই আমার দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন উনি। আমি উনার নজরে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম, মুখটাও বাঁকা করে ফেললাম। তারিন উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। তারিন বের হতেই সেখানে আয়াশ ধপ করে বসে পড়লেন। প্রথমে নরম সুরে বললেন, এদিকে ঘোরো, স্যুপ ঠান্ডা হয়ে যাচ্ছে আনিশা। আমি বরাবর ভাবে অন্য পাশ ঘুরে বসে থাকলাম। এবার আর কোনোরকম কথা না বলে আমার গাল চেপে ধরে নিজেদিকে ঘুরিয়ে চামচে স্যুপ নিয়ে অন্য হাত দিয়ে আমার মুখে স্যুপ ঢুকিয়ে দিলেন উনি। আমি চোখমুখ খিচে মুখেই স্যুপ ধরে থাকলাম। উনি ধমক দিয়ে বললেন, কি হলো, খাও। উনার চাহনি আর নজরে এক ঢকে স্যুপ গিলে ফেললাম আমি। উনি আমাকে স্যুপ খাওয়াতে শুরু করলেন। আমিও লোকটার কড়া নজরে একাধারে স্যুপ খেয়ে চলেছি। খেতে খেতে ঠোঁটের নিচে স্যুপ ভরে গেল আমার। আয়াশ গভীরভাবে আমার দিকে তাকিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আমার ঠোঁটে নিচ থেকে স্যুপ মুছে নিয়ে আঙ্গুলটা নিজের মুখে পুরে নিলেন। আমি চমকে তাকালাম আয়াশের দিকে। অবুঝ গলায় বললাম, ওটা তো আমার এঁটো ছিল, ওভাবে কেউ খায় নাকি? উনি আমার কথায় আবারও ইচ্ছে করে আমার ঠোঁটের নিচে এবং ঠোঁটের কোণে স্যুপ ভরিয়ে দিলেন। একরাশ বিরক্তির দৃষ্টিতে উনার দিকে তাকাতেই উনি বললেন, তো কিভাবে খায়? এভাবে? বলেই আমার মাথা ওপাশ থেকে ধরে নিজের কাছে নিয়ে এসে উনার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিলেন। ব্যাপারটায় আমি শকট হয়ে উনার চোখ বরাবর তাকালাম। উনি মুচকি হেসে আমার ঠোঁটের পাশ থেকে নিজের ঠোঁট দিয়ে স্যুপ খেয়ে নিয়ে নিজের মুখ সরিয়ে নিয়ে আমাকে খাওয়াতে মনোযোগ দিলেন। আমি হা করে উনার দিকে চেয়ে বোঝার চেষ্টা করলাম একটু আগে উনি ঠিক কি করলেন। ওদিকে আয়াশকে দেখে মোটেও মনে হচ্ছে না একটু আগে কিছু হয়েছে বলে। উনি এমন ভাব ধরে বসে আছে উনি কিছুই করেননি। এদিকে আমি বিস্ময়ের পাহাড় নিয়ে বসে আছি। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমাকে জ্বরের ওষুধ খাইয়ে দিলেন উনি। তারপর কোথাও যাওয়ার জন্য রেডি হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে দিলেন। আমি শুধু এদিক ওদিক তাকিয়ে উনার রেডি হওয়ার ভঙ্গিমা দেখে চলেছি। এমনভাবে রেডি হচ্ছেন যেন নিজের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছেন। এত সুন্দর করে রেডি হওয়ার কোনো মানে হয়? কালো শার্ট, নীল ব্লেজার আর কালো প্যান্ট পরে কত সুন্দরভাবে রেডি হয়ে চলেছেন উনি। চুলগুলোও সুন্দরভাবে একপাশে দিয়ে স্টাইল করে হাতে ঘড়ি দিয়ে আমার দিকে তাকালেন। আমার বাঁকা নজর দেখে উনি ঘড়ি পড়তে পড়তে ব্যস্ত হয়ে বললেন, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে খুব সুন্দর লাগছে বুঝি? আমি উনার থেকে নজর সরিয়ে ভেংচি কেটে বললাম, মোটেই না। আপনি একটু হ্যান্ডসাম বলে কি আপনিই সবচেয়ে সুন্দর নাকি? এই পৃথিবীতে আরও অনেক সুন্দর ছেলে আছে বুঝলেন? কথাটা বলে উনার দিকে তাকাতেই গলা শুকিয়ে এলো আমার। উনি হাতে ঘড়িয়ে নিয়ে রাগে ফুঁসছেন। হঠাৎ কি হলো লোকটার? হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। উনি আচমকা হাতের ঘড়ি ফ্লোরে ফেলে দিয়ে বললেন, অন্য কোনো ছেলে নয়,
শুধু আমার নাম তোমার মুখে থাকা চাই। আজকে তোমার জ্বর বলে কিছু বললাম না। দ্যাটস মাই লাস্ট ওয়ার্নিং। মাইন্ড ইট। আর কখনো যেন অন্য কোনো ছেলের কথা তোমার মুখে না শুনি। কথাটা বলে গটগট করে বেরিয়ে গেলেন উনি। আমি হতবাক হয়ে গেলাম উনার ব্যবহারে। এভাবে সেকেন্ডের মাঝে নিজের ব্যবহার বদলাতে একমাত্র যেন আয়াসই পারেন। তবে ভাগ্য ভালো, আজ উনি গলা টিপে ধরেননি আমার বা উল্টাপাল্টা কিছু করেননি। ফ্লোরে হাত ঘড়ির অবস্থা দেখার জন্য তাকাতেই একটা ঢক গিললাম। ঘড়ি বেচারার বড়ই খারাপ অবস্থা। তার চিকিৎসা করাতে হবে। আমার রাগটা আজ ঘড়ির ওপর দিয়ে গেল। রাগটা আমার ওপর দিয়েও যেতেও পারত। তাহলে হয়তো আমারও ঠিক এমনই অবস্থা হতো। ঘড়ির জন্য আফসোস হচ্ছে আমার। আহা, খুব আফসোস। দুপুরে বাড়ি ফিরলেন আয়াস। এতটা সময় আমি আর তারিন গল্প করে তাকিয়ে দিয়েছি। বাড়িতে আসার সাথে সাথে আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। উনি ড্রয়িং রুমে ঢুকে আমাদের সামনে কাগজ ফেলে আমার কপালে নিজের ঠান্ডা হাত দিয়ে বললেন, যা, কার জ্বর নেই? আমি উৎসুক হয়ে প্রশ্ন করলাম, হু, তবে এটা কিসের কাগজ? ইউনিভার্সিটি থেকে তোমার টিসি নিয়ে এসেছি। কাল তো দেশে ফিরছি। আর তারিন, তুমি তো মনে হয় কালকেই টিসি নিয়েছ। তারিন মাথা নাড়ায়। আমি আর কিছু বললাম না। উনি আমাকে ইশারায় ঘরে যেতে বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। আয়াস যেতেই তারিন আমার পেটে গুঁতো মেরে চোখ টিপ দিয়ে বলল, যা যা, জিজু তোকে ডাকল। হয়তো রোমাঞ্চ করার ইচ্ছে আছে। আমি চোখ গরম করে তাকালাম তারিনের দিকে। ও খিলখিল করে হেসে উঠতেই সোফার কুশন দিয়ে ওকে মেরে লাফিয়ে উঠে চলে এলাম আমি। আমার পাশে কম্বল মুড়ি দিয়ে শটান হয়ে ঘুমিয়ে আছেন আয়াস। সারারাত ঘুম না হওয়ার দরুন বেডে গা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছেন উনি। আমার কিছু করার নেই, তাই ফোনে ফেসবুক স্ক্রলিং করতে ব্যস্ত আমি। বোরিং সময় কাটাতে কাটাতে ফোন হাত নিয়েই একসময় চোখ লেগে এলো আমার। কারো তীক্ষ্ণ চিৎকারে চোখ কচলিয়ে তাকালাম আমি। বেকনিতে আয়াস ফোনে কারো সাথে রেগে রেগে হুঙ্কার দিয়ে কথা বলছেন। তড়িঘড়ি করে উঠে বসলাম। আয়াস কড়া গলায় ওপর পাশে থাকা মানুষটির উদ্দেশ্য বললেন, তোমাদের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমি। আমার যা ইচ্ছে আমি করেছি। আনিশাকে আমি ভালোবাসি আর ওকেই বিয়ে করেছি। তোমাদের যদি বলতাম অবশ্য বলতাম কি? বলেছিলাম আমি আনিশাকে পছন্দ করি। তোমরা কি করলে? আনিশাকে দেখার নাম করে তোমাদের ম্যারিজ অ্যানিভার্সারির পার্টিতে ডেকে আমাদের বিচ্ছিন্ন করে দিতে চাইলে। বিশ্বাসঘাতকতা করলে। সত্যি ভাবতে অবাক লাগে তোমরা আমার মা বাবা। আয়াসের কথা শুনে বুঝলাম উনি হয়তো উনার মা নয়তো বাবার সাথে কথা বলছেন। চুপ করে ওপাশের কথা শুনছেন উনি। আর একবার চোখ বন্ধ করছেন, কয়েক সেকেন্ড পর খুলছেন। বুঝতে পারছি নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছেন। আবারও তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আহানিতা কি মনে করল না এটা নিয়ে সত্যিই নিয়ে আমার কোনো ভাবনা নেই। ওকে আমি প্রথমেই বলেছিলাম আমি ওকে বিয়ে করব না। এখন ও যদি নিজের জেদ ধরে বসে থাকে তাতে আমার কিছু করার নেই। আর মা বলবে না নিজেকে। তুমি বরং অভিষেক আর আহানিতার মা সেজে বসে থাকো। এটাই বেস্ট হবে তোমার জন্য। ফার্দার ফোন দিবে না আমাকে। এসব ফালতু কথা শুনতে ইচ্ছে হয় না আমার। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে ছুঁড়ে মারলেন উনি। রাগে কটমট করতে করতে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালেন। আমাকে জাগ্রত দেখে খানিকটা বিব্রত বোধ করে শান্ত গলায় বললেন, কখন উঠলে? আপনি যখন আপনার মায়ের সঙ্গে গলা উঁচিয়ে কথা বলছিলেন তখন।
আমার কথায় দ্রুত হেঁটে এসে বেডে বসে নিজের চোখগুলো চেপে ধরে টানতে থাকলেন রাগে। আমি শান্ত গলায় বললাম, মায়ের সাথে কখনো এভাবে কথা বলে? উনি যা বলছিলেন হয়তো ঠিকই ছিল। আহানিতাকে কেন রিজেক্ট করলেন বলুন তো? মেয়েটার মন অযথায় ভেঙে দিল। নিজের মুখটা অসহায় করতেই আয়াস আমার দিকে চোখমুখ শক্ত করে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বললেন, আমি কারো মন ভাঙিনি। আমি কি ওর সাথে প্রেম করেছি? নাকি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছি? ওরা নিজে থেকে আমার বিয়ে ঠিক করে বসেছিল। তাতে আমার কিছু করার নেই। আমি তোকে ভালোবাসি, শুধুই তোকে। তাই আহানিতার কথা ভাবতে হবে না। আর মা? কিসের মা? যেই মহিলা নিজের ছেলের থেকে নিজের ভাইয়ের ছেলেকে বিশ্বাস করে, ভালোবাসে, সে কিসের মা? শুধু জন্মটুকুই দিয়েছেন, আর কিছু না। কথাটা বলে যেন এক পাহাড় কষ্ট নিয়ে উঠে বেরিয়ে চলে গেলেন উনি। আমি উনাকে ডাকতে গিয়েও ডাকলাম না। ডাকলে কি উনি থামবেন? এত কিসের কষ্ট উনার? দিন আসে দিন যায়, সময় কারো জন্য থেমে থাকে না। পেরিয়ে গেছে আরও ২৪ ঘন্টার মতো সময়। আমি এবং আয়াস এসে দাঁড়িয়েছি আমার বাড়ির সামনে। পা জোড়া থরথর করে কাঁপছে আমার। কপালে হালকা ভাঁজ, মনের মাঝে খচখচ করছে। বাপি আর আম্মু আয়াসকে দেখে কেমন রিয়েক্ট করবে সেটা বুঝতে খুব বেগ পেতে হচ্ছে আমার। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি। আয়াস আমাকে হালকা ধাক্কা দিয়ে ইশারা দিয়ে বললেন কলিং বেল বাজাতে। আমি একটা ঢক গিলে চোখ বন্ধ করে কলিং বেলে চাপ দিলাম। তারপর ছেড়ে দিলাম কলিং বেল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও কলিং বেল চাপলাম। সাথে সাথে দরজা খুলে গেল। সামনে এসে দাঁড়ালো রুষা। ওর বাম হাতে ফোন। এখনও আমাদের দিকে খেয়াল করেনি ও। হাতে থাকা ফোনটাতেই বেশ মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে আর মিটমিটিয়ে হাসছে। নিজের হাসার পর্ব শেষ করে আমার দিকে চোখ তুলে তাকাতেই ওর হাতে থাকা ফোনটা পড়তে গিয়েও ধরে ফেলে। ওর চোখজোড়া বলে দিচ্ছে আমাকে এই সময় বাড়ির সামনে দেখে সে কত ভোল্টের শক খেয়েছে। আমার থেকে চোখ সরিয়ে আয়াসের দিকে তাকালো ও। সাথে সাথে ওর চোখজোড়া আরও প্রসারিত হল। আয়াসকে উদ্দেশ্যে করে যেন খুশিতে গুলুমুলু হয়ে কিছু একটা বলতে গিয়েও আমাকে তার পাশে দেখে নিজেকে সামলে নিল রুষা। গলা খাকারি দিয়ে মুখ থেকে হাসি গায়েব করার চেষ্টা করে আমার দিকে চেয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলে উঠল, সাবিপু তুই? আমি খানিকটা বাঁকা উত্তর দিলাম ওকে। কেন, অন্য কাউকে আশা করছিলি নাকি? ও মুখটা প্রসারিত করে বলে, এ মা, না না, তুই তো আমেরিকা ছিলি তাই বলছিলাম আর কি। আর তোর পাশে উনি কে রে? চিনলাম না তো। কেন, তুই চিনিস না? ভ্রু কুচকে আমার কথায় থতমত খেয়ে গেল রুষা। নিজের ঠোঁট ভিজিয়ে মাথা দ্রুত নাড়িয়ে তার সাথে হাত নাড়িয়ে বলল, না, একদমই না, কোনো মতেই না। আমি উনাকে চিনি না, বিশ্বাস কর। কথাটা বলে আমার পানে অসহায়ভাবে চাইল রুষা। আমি ওর মাথায় হালকা টোকা দিয়ে বললাম, অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটা বলে আমি ভিতরে ঢুকলাম আর আয়াসের দিকে তাকাতেই দেখলাম উনি পকেটে হাত দিয়ে রুষার দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছেন। আমি সন্দেহী গলায় বললাম, ভিতরে আসবেন নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবেন? আমার কথায় নড়েচড়ে দাঁড়ালেন আয়াস, তারপর ধীরে ধীরে ভেতরে এলেন। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলেন আয়াস। এরই মাঝে আম্মুর কণ্ঠ শুনতে পেয়ে দূর থেকেই রান্নাঘরে উকি মারার চেষ্টা করলাম আমি। আম্মু চিল্লিয়ে বলছে, কে এলো রে রুষা? আম্মুর কণ্ঠে ভয়টা যেন আমার বেড়ে গেল। নিজেকে আম্মুর সামনে দাঁড় করানোর জন্য তৈরি করে নিলাম আমি। বড় বড় কয়েকটা শ্বাস ফেলে আয়াসকে দাঁড়াতে বললাম। কিন্তু রুষা এসে হুট করে বলে উঠল, দাঁড়াবে কেন?
বসবে। আমি ওর দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ও আমতা আমতা করে বলল, আরে গেস্ট এসেছে, তাকে দাঁড়িয়ে থাকতে বলবি? তাই তো বসতে বললাম। রুষার থেকে চোখ সরিয়ে গটগট করে রান্নাঘরের দিকে গেলাম আমি। আনিশা যেতেই আয়াসের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়াল রুষা। চোখজোড়া ছোট ছোট করে বলে উঠল, কি ব্যাপার জিজু? আপনি তাও সাবিপুর সাথে? মাস্ক নেই মুখে, চোখে লেন্স নেই কি করে? সাবিপুর আপনাকে মেনে নিয়েছে? আয়াস পায়ের ওপর পা তুলে বাঁকা হাসি দিয়ে বলল, কি যে বলো না শালিকা, নিজের হাজবেন্ডকে তো মানতেই হবে তাই না? কি হো, চিৎকার করে কথাটা বলতেই নিজের মুখ চেপে ধরে রুষা। আয়াস মুখ জড়িয়ে ইশারায় রুষার গলার স্বর নিচু করতে বলে। রুষা নিচু হয়ে ফিসফিস করে বলে ওঠে, হাজবেন্ড মানে কি জিজু? মানেটা তো খুব সোজা শালিকা, ইট মিনস ইউ আর ম্যারিড। রুষা প্রথমে অসচেতন হয়ে বলল, ওহ আচ্ছা। তারপর ম্যারিড কথাটা মনে হতেই চোখ বড় বড় করে তাকিয়ে বিস্মিত গলায় বলল, মানে কি বলছেন? কে ম্যারিড? কারা ম্যারিড? এখনই সব জেনে গেলে তো হবে না, একটু পর সব বুঝবে। এখন তোমার সাবিপু এসে আমাদের এভাবে কথা বলতে দেখলে নির্ঘাত সন্দেহ করবে। অলরেডি তোমার আর আমার বিহেভিয়ার দেখে ও খানিকটা সন্দেহ করেছে। লিসেন, আমি চাই না আমার জন্য তোমাদের দুই বোনের সম্পর্ক নষ্ট হোক। সো এখন চুপচাপ দাঁড়িয়ে থাকো। কিন্তু পুরো কথা না জানলে যে আমি নিশ্চয় হার্ট অ্যাটাক করে মরেই যাব। আয়াস চোখ বড় বড় করে রুষাকে চুপ করতে বলে। রুষা মাথা নাড়িয়ে সাইডে এসে দাঁড়িয়ে মুখে আঙ্গুল দিয়ে হিসেব মিলাতে থাকে। আসলে কি ওর একমাত্র বোনের বিয়ে হয়ে গেল, অথচ ও জানল না? তবে কি বোনের বিয়েতে যত স্বপ্ন ছিল সব কি জলাঞ্জলি দিতে হবে? রান্নাঘরে পা রাখতেই আম্মু আমাকে রুষা মনে করে গড়গড় করে বলতে থাকল, কি রে রুষা, বললি না তো কে এসেছে? রাত তো বেশ হয়েছে, এখন কে এলো? কথাটা বলে ঘুরে তাকালো আম্মু। আমাকে দেখে ধ্যাপ ধ্যাপ চাহনি দিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকলো আম্মু। নিশ্চয় আমাকে শাড়ি পরে বাড়িতে দেখে বেশ অবাক হয়েছে। হবে নাই বা কেন? আগে টেনে হিচড়েও যেই মেয়েকে শাড়ি পরানো যেত না সেই মেয়ে দিনরাত শাড়ি পরেই পার করে দেয়, এটা কি কম বড় বিষয়? তার ওপর আমাকে হুট করে দেখে আম্মু যে কতখানি অবাক তা বেশ বুঝতে পারছি। আম্মুর যেন নিজের চোখকেও বিশ্বাস হল না। নিপার আন্টির হাত ধরে ঝাঁকিয়ে বলল, নিপা, দেখ তো আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ গো বুবু, আমিও তাই দেখছি। আনিশা বনুকে দেখতেম পাচ্ছি কেমন জানি। আমি ওদের কথোপকথনে অভিমানী গলায় বললাম, তোমরা দেখি আজকাল নিজেদের চোখকেও বিশ্বাস করা ছেড়ে দিয়েছ। কথাটা বলতে বলতে আম্মুকে দেখে আমার চোখে পানি টলটল করতে থাকল। নিজেকে সামলাতে না পেরে এক ধাপে আম্মুর কাছ গিয়ে ঝাপটে ধরলাম আমি। সাথে আমার কান্না তো আছেই। আমার কান্নাতে আম্মু ভ্যাবাচেকা খেয়ে গিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নরম গলায় বলল, আনিশা, হঠাৎ দেশে কবে ফিরলি? কোনো সমস্যা হয়েছে মা? কাঁদছিস কেন বলবি তো? এমন আরও অনেক রকম প্রশ্ন করতে থাকল আম্মু। আমি তার কোনোটারই উত্তর দিলাম না, শুধু আম্মুকে জড়িয়ে কাঁদতে থাকলাম। কতদিন পর আম্মুর গায়ের গন্ধ পাচ্ছি আমি। আম্মুকে জড়িয়ে কেঁদেও জানি শান্তি পাচ্ছি। বেশ কিছুক্ষণ কাদার পর থামলাম আমি। আম্মুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দিয়ে নিজের মুখ মুছে নিলাম। আম্মু আমার গাল ধরে অস্থির হয়ে বলল, কি হয়েছে মা, কবে এলি?
কোনো সমস্যা হয়েছে? আমাকে বল। আমি কান্নামাখা গলায় বললাম, আমি একা আসিনি আম্মু। তবে কে এসেছে তোর সাথে? উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আমি আম্মুর হাত ধরে বাইরে নিয়ে এলাম। পেছনে পেছনে নিপা আন্টিও হম্বিতম্বি হয়ে ছুটলেন। ড্রয়িং রুমে পা রাখতেই বসারত অবস্থায় আয়াসকে দেখতে পেলাম আমি। আমাদের দেখে আয়াস উঠে দাঁড়ালেন। আমাদের দিকে এগিয়ে এসে আয়াস আম্মুকে সালাম দিলেন। আম্মু অবাক হয়ে আমার দিকে তাকাল। অতঃপর সালামটা নিয়ে নিজেই জিজ্ঞেস করে বসল, কে তুমি? তোমাকে তো ঠিক চিনলাম না, তবে চেনা চেনা লাগছে, কোথাও দেখছি যেন। আনিশা। কে ও? আমার দিকে তাকিয়ে আমি চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কথা বলতে গিয়েও পারছি না। কোনো মুখে আম্মুকে বলবো যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা আমার স্বামী হয়। আমরা বিয়ে করেছি কাউকে না জানিয়ে। এসব কথা কি করে নিজের মুখে বলবো? আমার কথার জবাব না পেয়ে আম্মুর আমার বাহু ধরে ঝাঁকিয়ে বলল, কি হলো উত্তর দে। আমার কিন্তু কিছু ঠিক লাগছে না। বল কে ও? আমি তবুও উত্তর দিলাম না। মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকলাম। আম্মু আমাকে প্রশ্ন করতে করতে অস্থির হয়ে পড়ল। আমি একটা বড় নিঃশ্বাস নিয়ে হুট করেই বলে ফেললাম, আম্মু সামনে থাকা মানুষটা আমার স্বামী। আমাদের বিয়ে হয়েছে। আমার কথাটার সাথে সাথে আম্মুর কথা যেন মুখ থেকে হারিয়ে গেল। আম্মু কয়েক ধাপ পিছিয়ে গেল। রুষার মুখটা হা হয়ে গেল। নিপা আন্টিও বড় বড় চোখ করে চেয়ে রইলেন আমার দিকে। আম্মু আমার দিকে তেড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কি বলছিসটা কি তুই আনিশা? তুই জানিস তুই কি বলছিস? বিয়ে মানে বুঝিস তুই? হ্যাঁ বল। আমি আম্মুর প্রত্যুত্তরে কোনো জবাব দিলাম না, কারণ আমার কাছে বলার মতো কোনো শব্দ নেই। শুধু এখন একটা কাজই করতে পারি, চুপচাপ দাঁড়িয়ে থেকে কথাগুলো শুনে যাওয়া। আম্মু আবারও আমাকে ধরে আমার থুতনি ধরে ওপরের দিকে তোলার চেষ্টা করে পাগলের মতো বললেন, কি হলো? বল। চুপ করে আছিস কেন? এজন্য তোকে তোর বাপি তোকে আমেরিকা পাঠিয়েছিল? শেষমেশ মানসম্মান সব ডুবিয়ে ছাড়লি? বেয়াদব মেয়ে। তোকে পেটে ধরেছিলাম আমি? কথাটা বলে আমাকে চড় মারল আম্মু। আমার গায়ে হাত তোলাতে আমি ছাড়া সবাই স্তব্ধ। কারো হয়তো ধারণাতেই ছিল না আম্মু আমার গায়ে হাত তুলবে। কিন্তু আমি জানতাম এমন কিছু হবে, তাই তৈরি করে রেখেছিলাম নিজেকে। আম্মু কেঁদে দিয়ে আমাকে রাগের বশে আরো দুটো চড় মারল। তারপর চিল্লিয়ে বলে উঠল, তোকে তো আজ মেরাই ফেলব। এই জন্য তোকে স্বাধীন করে রেখেছিলাম আমরা? বল। কথাগুলো বলে আরো মারতে গেলে আয়াস এসে আমার সামনে দাঁড়ালেন। আমাকে বুকের সামনে চেপে ধরে বললেন, কি করছেন তা কি আপনি? ওকে মারবেন না, ওর কোনো দোষ নেই। তো কি? সব দোষ তোমার? যদি মেনেও নিই তোমার, তাও সমাজ তো মানবে না। সমাজ ওর গায়ে থুথু ছিটাবে। আম্মুর কথা শুনে আমার চোখ থেকে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। আয়াস নিজেকে শান্ত রেখে বললেন, দেখুন, মারলেই তো সব ঠিক হয়ে যাবে না। আমরাতে ঠান্ডা মাথায় বসে আলোচনা করতে পারি। আম্মু তিক্ত গলায় বলল, কিসের আলোচনা? এত আদর দিয়ে বড় করেছি এই কাণ্ডা ঘটানোর জন্য? এই ছেলে তুমি সরো তো। মা মেয়ের মধ্যে তোমাকে ঢুকতে হবে না, দেখি সরো। আয়াস সরলেন না। এত চিৎকার চেঁচামেচি শুনে বাপি রুম থেকে কাশতে কাশতে বেরিয়ে এলো। বাপিকে দেখে আম্মু এক প্রকার দৌড়ে গেল বাপির কাছে। বাপি দুর্বল গলায় বলল,
কি হয়েছে শেফা? এত চেঁচামেচি কিসের? আম্মুর বাপির সামনে দাঁড়িয়ে আমাকে আঙ্গুল দেখিয়ে দিয়ে বলল, দেখো দেখো তোমার আদরের মেয়ের কাণ্ড, যাকে তুমি নিজের মুখ উজ্জ্বল করার জন্য আমেরিকা দিয়ে পাঠিয়েছিলে, সেই মেয়ে তোমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল দেখো। আম্মুর কথা বাপি মাথা উঠিয়ে আমার দিকে তাকালো। আমি আয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দ্রুত বাপির দিকে এগিয়ে গেলাম। বাপির সামনে হাঁটু গেড়ে বসলাম। কাঁদতে কাঁদতে বললাম, বাপি, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না প্লিজ। তোমার মেয়ে এমন কিছু করেনি যাতে সম্মান ধুলোয় মিশে যায়। আমাকে বিশ্বাস করো প্লিজ। আমাকে দেখে বাপি শান্ত হয়ে গেলেন। আয়াসের দিকে তাকিয়ে আমার উদ্দেশ্যে বলে উঠলেন, ও তোর হাজবেন্ড? আমি দুইবার মাথা নাড়ালাম। বাপি যেন একরাশ কষ্ট নিয়ে বলল, আমাকে বললেই পারতিস, বিয়ে করিয়ে দিতাম। এভাবে নিজেরা বিয়ে করে আমার সামনে এসে ক্ষমা চাওয়া মানে হয় না আনিশা। বাপি। আমার কথা তোয়াক্কা না করে বাপি ঘরে চলে গেল। আম্মু মুখ বিষিয়ে বলল, এখন যদি তোর বাপির কিছু হয় তাহলে তুই দায়ী থাকবি হতভাগী। আমি আম্মুর কথায় পাত্তা না দিয়ে দৌড়ে বাপির কাছে গেলাম। বাপিকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। আমি সত্যিটা বলতেও পারলাম না। শেষমেশ বাপি চেয়ার বসে চোখ বন্ধ করে বললেন, চলে যা আনিশা। সত্যি চলে যাব বাপি? তুমি তো বলতে সন্তানের ভুল হলে মা বাবার উচিত সন্তানকে ক্ষমা করে দেওয়া। তাহলে কেন আজ ক্ষমা করে দিচ্ছ না আমায়? বাপি দীর্ঘনিশ্বাস ফেলে বললেন, তোর যথেষ্ট বয়স হয়েছে। এটা তোর আবেগের বয়স নয়। তুই নিজের ভালো বুঝতে শিখেছিস। কিন্তু দুঃখ একটা, এত ভালোবাসা দিয়ে যাকে বড় করলাম সে আমার সম্মান ডুবিয়ে ছাড়ল। চলে যা তুই। আর আসবি না এই বাড়িতে। আমি আর কথা বাড়ালাম না, উঠে পড়লাম। গালে পড়ে থাকা পানি হাতের পিঠ দিয়ে মুছে নিলাম। কাপা কাপা সুরে বললাম, চলে যাচ্ছি। আর আসব না বাপি, কখনো আসব না। কথাটা বলে বেরিয়ে এলাম আমি। আম্মু একবার আমার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আয়াস আমার হাত ধরলেন। তারপর শান্ত গলায় বললেন, এতক্ষণ অনেক সহ্য করেছি, আর নয়। তোমাকে তো উনারা বুঝতেই চাইছেন না। সব তো আপনার জন্যই হল। হারিয়ে ফেললাম আমি আম্মু আর বাপির বিশ্বাস। আজ আমি সত্যিই নিঃস্ব। কথাটা বলে আয়াসের হাত ছাড়িয়ে রুষার দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে এলাম আমি। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাধারে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি। সত্যিই নিজেকে নিঃস্ব লাগছে। যেন মনে হচ্ছে কেউ নেই আমার। কাঁদতে কাঁদতে বললাম, কেউ নেই আমার। আজ সবাইকে হারিয়ে ফেললাম। পেছনে থেকে এক মোটা গলার আওয়াজ শুনলাম আমি। তবুও তাকালাম না। জানি আয়াস এসেছে। উনি ধীরে ধীরে আমার কাছে এসে জোর করে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে থুতনি ধরে কপালে চুমু খেলেন। তারপর নম্র গলায় বললেন, কে বলেছে কেউ নেই তোমার? আমি আছি তো। তোমার ফ্যামিলিও আছে। উনারা তোমার ওপর একটু রাগ করে আছে তাই। কিছুদিন পর ঠিক উনারা তোমায় কাছে টেনে নেবেন, মিলিয়ে নিও। আমি রাগে উনাকে ধাক্কা মেরে চিৎকার করে বললাম, সব আপনার জন্য হয়েছে। আপনি আমার জীবনে না এলে এমন কিছু হতো না। আমার আম্মু আমাকে এভাবে বলতো না। আমার বাপি আমার থেকে মুখ ফিরিয়ে নিত না। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও আমার কাছে এগিয়ে এসে আমার পিঠে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আরেক হাত দিয়ে আমার গাল স্পর্শ করে বললেন, যা বলার বলে নাও। আমি আজ সব শুনব। কারণ হয়তো কোথাও ভুলটা আমার। জোর করে তো বিয়ে করেছি।
তাই শুনতেও হবে কথা। আমি উনার বুকে কিল মারতে মারতে বললাম, হ্যাঁ, সব দোষ আপনার। খুব খারাপ আপনি, খুব খারাপ। আরও উল্টাপাল্টা প্রলাপ বকলাম আর একাধারে উনার বুকে কিল মারতে থাকলাম। উনি সব মেনে নিয়ে আমার মাথা উনার বুকে জড়িয়ে নিলেন। আমি তখনও প্রলাপ বকে চলেছি। উনি মুচকি হেসে বললেন, হুম্ম, সব দোষ আমার বললাম তো। আমি খারাপ তো। আমি প্রলাপ বকতে বকতে কখন উনাকে নিজের আবেশে জড়িয়ে ধরেছি নিজেও জানি না। উনিও আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছেন। নিজেকে ছাড়াতে গিয়েও ছাড়ালাম না আমি। সেভাবেই দাঁড়িয়ে থাকালাম। লোকটার উষ্ণময় বুকে বড়ই শান্তি লাগছে। আস্তে আস্তে উনাকে আরো ভালো করে জড়িয়ে ধরলাম আমি। ঠান্ডা বাতাস, অর্ধপূর্ণ চাঁদের আলো, ঝিঝি পোকার শব্দ পরিবেশটাকে মনোরম করে তুলেছে। আজ কেন জানি না এই সাইকোকে বেশ ভালো লাগছে। মন চাইছে লোকটাকে ভালোবাসতে। ভালোবাসার কথা ভাবতেই লজ্জায় মুখটা আয়াসের বুকে জড়িয়ে নিলাম আমি। এমা, আমি এই সাইকোকে ভালোবাসার কথা কি করে ভাবলাম? আস্তে আস্তে চোখজোড়া বন্ধ করলাম আমি। উপভোগ করতে থাকলাম আয়াসের উষ্ণতা। তবে কি আমি উনাকে ভালোবেসে ফেলেছি? নিজের রুমের দরজা বন্ধ করে বসে আছে আহানিতা। চোখ মুখের প্রচণ্ড রাগ ফুটে উঠেছে। ওদিকে আহানিতা মা মিসেস সারা ডেকে চলেছেন আহানিতাকে একাধারে। আহানিতা, ওপেন দ্য ডর। দেখো, আয়াসের বিয়ে হয়ে গেছে, এতে আমাদের আর কিছু করার নেই। আমরা আয়াসের থেকে ভালো কোনো ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করব। আহানিতা তপ্ত গলায় বলল, মমো, প্লিজ যাও এখান থেকে। একা থাকতে দাও আমাকে। আহানিতা, এমন পাগলামো করো না। দরজা খুলো। তুমি যাবে এখান থেকে? মিসেস সারা মুখ কালো করে চলে গেলেন। আহানিতা ড্রয়ার থেকে অ্যালবাম বের করে অ্যালবাম মেলিয়ে কিছু একটা খুঁজতে থাকল। অ্যালবামের শেষ পাতার একটা ছবি দেখে চোখ বড় বড় করে অ্যালবামের পাতা থেকে ছবিটা খুলে নিল। ছবিতে দুজন ছোট ছেলেমেয়েদের ছবি দেখা যাচ্ছে, যার মধ্যে ছেলেটা হলো আয়াস আর মেয়েটা হলো আহানিতা। ছবিটা নিয়ে আয়াসের ছবির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, বিয়ে করে ভেবে নিয়েছ যে এখন আর তোমাদের কেউ আলাদা করতে পারবে না, তাই না আয়াস? আমার ভাইকে জেলে পাঠিয়েছ তুমি। খুব বড় ভুল করেছ। আহানিতার আসল রূপ এখনো দেখনি তুমি। খুব তাড়াতাড়ি এই আহানিতা আসবে তোমাদের ভালোবাসার পথে বাধা হতে। আমি যা চাই তা যদি না পাই তা অন্য কাউকেও পেতে দিই না। ঠিক তেমনি তোমাকে অন্য কারো হতে দেব না, নিজেরও করব না। এমন ব্যবস্থা করব যেটাতে তুমি আমার ভাইয়াকে জেলে পাঠানোর শাস্তিও পাবে। তৈরি থেকো। এই আহানিতা আবরার আসছে তোমাদের ভালোবাসাময় জীবনকে আগুন লাগাতে। চলবে।